আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, যে যেখান থেকে শুনছেন সকলকে শুভেচ্ছা। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট 2024 সালের আগস্টের পর থেকে এক মৌলিক ও নাটকীয় পরিবর্তনের মধ্য দিয়ে অতিক্রম করছে। যখন একটি ছাত্র নেতৃত্বাধীন গণ অভ্যুত্থান 15 বছরের শাসন অবসান ঘটায় এবং স্বৈরাচারী শেখ হাসিনাকে ক্ষমতা ছাড়তে বাধ্য করে, বহু বাংলাদেশের কাছে সেই মুহূর্তটি ছিল ভয়ের ও কর্তৃত্ববাদী শাসনের অবসানের প্রতীক। 2024 সালের 5 আগস্ট তিনি ভারতে পালিয়ে যান। তার স্থলে নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করে, যার প্রধান লক্ষ্য ছিল অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন এবং কার্যকরী প্রাতিষ্ঠানিক সংস্কার নিশ্চিত করা। 2025 সালের নভেম্বর মাসে শেখ হাসিনাকে যুদ্ধ অপরাধের দায়ে দোষী সাব্যস্ত করা হয়। তার শাসনামলে বিক্ষোভ দমনের সময় প্রায় 1400 জন নিহত হয় এবং 20,000-এর বেশি মানুষ আহত হওয়ার প্রেক্ষাপটে তার দল আওয়ামী লীগকে সন্ত্রাসবিরোধী আইনের আওতায় নিষিদ্ধ ঘোষণা করা হয় এবং নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত রাখা হয়। ফলে দীর্ঘদিনের প্রভাবশালী এই দল কার্যত নির্বাচনী রাজনীতি থেকে বিলুপ্ত হয়ে যায়। অন্তর্বর্তী সরকারের সময়কাল ছিল অস্থিরতায় ভরপুর। রাজনৈতিক সহিংসতা বেড়ে যায়। 2024 সালের আগস্ট থেকে 2025 সালের ডিসেম্বর পর্যন্ত 158 জন নিহত হয়, 7,000-এরও বেশি মানুষ আহত হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে। ধর্মীয় উগ্রবাদী নামে মিথ্যা সহিংসতা সৃষ্টি হয় এবং অর্থনীতি চাপে পড়ে। যদিও আন্তর্জাতিকভাবে গণতান্ত্রিক রূপান্তরের জন্য সরকার প্রশংসিত হয়, কিন্তু আভ্যন্তরীণ বিভাজনের কারণে বিএনপি, জামাত ইসলামী এবং নতুন গঠিত সিটিজেন্স পার্টি, ন্যাশনাল সিটিজেন্স পার্টি এনসিপির মধ্যে মতপার্থক্য সংস্কারের অগ্রগতিকে বাধাগ্রস্ত করে। 2026 সালের 12 ফেব্রুয়ারি বাংলাদেশে 13তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়, যা 2024 সালের অভ্যুত্থানের পর প্রথম এবং প্রায় 2 দশকের মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য নির্বাচন হিসাবে বিবেচিত হয়। ভোটার উপস্থিতি ছিল প্রায় 65%। প্রায় 1,27 লাখ ভোটারের নিরাপত্তায় 1,57,000 পুলিশ সদস্য ও 1 লাখ সৈন্য মোতায়েন করা হয়। নির্বাচন পূর্ব সহিংসতায় অন্তত 16 জন নিহত হয় এবং 24,000-এর বেশি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত হয়। তবু নির্বাচন মোটামুটি শান্তিপূর্ণ ছিল এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মধ্যে প্রতিযোগিতামূলক ও বিশ্বাসযোগ্য ছিল। এই নির্বাচনের সাথে একটি গণভোট অনুষ্ঠিত হয়, যেখানে 60% বেশি ভোটার জুলাই ন্যাশনাল চার্টার অনুমোদন করেন। এতে প্রধানমন্ত্রীর মেয়াদসীমা নির্ধারণ, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ এবং এককভাবে সংবিধান সংশোধনের ক্ষমতা সীমিত করার মতো গুরুত্বপূর্ণ সংস্কার অন্তর্ভুক্ত ছিল। এটি স্বাধীনতার পর সবচেয়ে বড় প্রাতিষ্ঠানিক সংস্কার হিসাবে বিবেচিত হয়। রাজনৈতিক সমীকরণেও বড় পরিবর্তন আসে। ছাত্র নেতৃত্বাধীন এনসিপি জামাত ইসলামীর সাথে জোট গঠন করে, যা বিতর্কের সৃষ্টি করে। দলের কিছু নেতা এই জোটের প্রতিবাদে পদত্যাগ করেন। অন্যদিকে বামপন্থী ও মুক্তিযুদ্ধপন্থী দলগুলো ডেমোক্রেটিক ইউনাইটেড ফ্রন্ট গঠন করে আলাদা অবস্থান নেয়। নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ বিজয় অর্জন করে 2009টি আসন পায় এবং জোট সহ মোট 212টি আসন লাভ করে। জামাত ও তাদের মিত্ররা 77টি আসন পায়। আওয়ামী লীগ অনুপস্থিত ছিল। তারেক রহমান, যিনি 17 বছর নির্বাসনে ছিলেন, দেশে ফিরে 2026 সালের 17 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেন। তিনি তার প্রথম ভাষণে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা এবং বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ স্থিতিশীল করাকে অগ্রাধিকার দেন। জুলাই চার্টারের পুনঃবাস্তবায়নের প্রতিশ্রুতিও দেন। সরকার দরিদ্র পরিবারগুলোর জন্য ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করে, যেখানে মাসে 2,500 টাকা এবং সমমূল্যের পণ্য সরবরাহ করা হচ্ছে। এলপিজি কার্ড চালুর পরিকল্পনাও রয়েছে, তবে নতুন রাজনৈতিক বাস্তবতায় চ্যালেঞ্জও রয়েছে। বিএনপির শক্তিশালী অবস্থান নতুন ভারসাম্যহীনতা তৈরি করতে পারে। জামাত প্রধান বিরোধী দল হিসাবে আবির্ভূত হয়েছে। এনসিপি তরুণদের কণ্ঠস্বর হিসাবে আত্মপ্রকাশ করেছে, যদিও তাদের আসন সংখ্যা সীমিত।
নির্বাচনের পর বিরোধীরা অনিয়মের অভিযোগ তুলেছে এবং কিছু নাগরিক সমাজের অংশ গণতান্ত্রিক পশ্চাদপসরণের আশঙ্কা প্রকাশ করেছে। জুলাই চার্টারের বাস্তবায়ন নিয়েও মতবিরোধ দেখা দিয়েছে। বিএনপি সংবিধান সংস্কার কাউন্সিলে শপথ নিতে অস্বীকৃতি জানায়, এনসিপি প্রতিবাদ করে এবং জামাত আন্দোলনের হুমকি দেয়। উপরন্তু উচ্চকক্ষ গঠনের পদ্ধতি নিয়েও মতপার্থক্য রয়েছে। জ্বালানি সংকট নূতন সরকারের জন্য বড় পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশ 60% জ্বালানির জন্য আমদানির উপর নির্ভরশীল। 2026 সালের ইরান যুদ্ধের কারণে হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে পরিস্থিতি আরও খারাপ হয়। এতে খাদ্য সংকট, পরিবহন সমস্যা এবং কৃষিতে মারাত্মক প্রভাব পড়ে। সরকার নবায়নযোগ্য জ্বালানির দিকে ঝুঁকতে উৎসাহ পাচ্ছে। অন্যদিকে রোহিঙ্গা সংকট এখনও বড় একটি বোঝা। প্রায় 13 লাখ শরণার্থী কক্সবাজারে অবস্থান করছে। খাদ্য সহায়তা কমে যাওয়ায় পরিস্থিতি আরও দিন দিন খারাপ হচ্ছে। ক্যাম্পে সশস্ত্র গোষ্ঠীগুলোর সংঘর্ষ বাড়ছে। প্রত্যাবর্ষণের কোনো বাস্তব অগ্রগতি নেই। ভারতের সাথে সম্পর্ক নতুন করে সংজ্ঞায়িত হচ্ছে। শেখ হাসিনার পতনের পর সম্পর্কের অবনতি ঘটে, তবে 2026 সালে কিছু ইতিবাচক অগ্রগতি দেখা গেছে। তবুও পানি বন্টন চুক্তি এবং সীমান্ত রাজনীতি বড় চ্যালেঞ্জ হয়ে আছে। নারী ও তরুণদের ভূমিকা ছিল 2024 সালের অভ্যুত্থানে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু রাজনৈতিক প্রতিনিধিত্বে তাদের অংশগ্রহণ এখনও সীমিত। নারীর ক্ষমতায়ন নিয়ে উদ্যোগ থাকলেও প্রতিরোধও রয়েছে। তরুণদের প্রত্যাশা এবং বাস্তব রাজনীতির মধ্যে ফাঁক স্পষ্ট। বাংলাদেশ এখন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। 2026 সালের নির্বাচন গণতন্ত্রের জন্য একটি বড় অর্জন হলেও সামনে রয়েছে অনেক কঠিন চ্যালেঞ্জ। অর্থনৈতিক স্থিতিশীলতা, রাজনৈতিক ঐক্য, জ্বালানি নিরাপত্তা, আন্তর্জাতিক সম্পর্ক এবং জনগণের প্রত্যাশা পূরণ, এই সবই নির্ধারণ করবে এই পরিবর্তনের সাফল্য। সরকার এবং রাজনৈতিক দলগুলো, বিরোধী দল সবাইকে ঐক্যবদ্ধভাবে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য কাজ করতে হবে। পুরনো ইতিহাস না ঘেঁটে, পুরনো দ্বন্দ্বর কথা ভুলে গিয়ে, পুরনো দোষ ত্রুটির কথা ভুলে গিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে দেশকে একটি সঠিক গন্তব্যে পৌঁছানোর জন্য। এবং এই দায়িত্বটি রয়েছে ক্ষমতাসীন বিএনপি সরকারের উপর। সকলে ভালো থাকুন। ধন্যবাদ।